দিনের বেলায় 23টা পদ আর রাত্রেবেলা আরও 3টে পদ, টোটাল 26 রকম রান্না করা হয়েছিল জামাইয়ের জন্য। জামাই ষষ্ঠী বলে কথা, সবটাই কিন্তু বাড়িতে রান্না করা হয়েছে। হ্যাঁ, মিষ্টিগুলো বাইরে থেকে কেনা হয়েছে, কিন্তু বাকি রান্না সবই বাড়িতে করেছে, মা আর আমি মিলেই করেছি। জামাই ষষ্ঠী বলে কথা, তাও আবার মা বাবার একমাত্র আদরের জামাই, তা ষষ্ঠীটা তো স্পেশাল হতেই হবে, তাই না? তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এইখানে এই বালিশগুলো এটা হচ্ছে কি না, বালিশের কাভারটা আর কি। এই যে বিছানার চাদরটা, এটা হচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষে মা বাবারা এনেছিল। এটা গিফট বলতে, এটা হচ্ছে বিছানার চাদর একটা কিনে নিয়ে এসেছিল সাদা, এটা পুরোটা স্টিচ করা, হ্যাঁ পুরোটা হ্যান্ড স্টিচ করা। তো এই যে মা বাবা দুজনে মিলে এখন এই কাভারটা, এই বিছানার চাদরটা চেঞ্জ করবে। নতুন আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে আনা হয়েছে, সেই জন্য এই যে এটা পাতা হোক, তারপর তোমাদেরকে দেখা যায়। চাদরটা না খুব সুন্দর দেখতে, তো স্পেশালি ওরা জামাই ষষ্ঠী উপলক্ষে এনেছে এটা। এন্ড ফাইনালি হচ্ছে এই যে চাদরের ডিজাইনটা, পুরোটাই এত সুন্দরভাবে হ্যান্ড স্টিচ করা, দেখে মনে হচ্ছে কি কেউ হাতে নিচে হাতে, অবশ্যই হ্যান্ড স্টিচ মানে তো হাতেই, কিন্তু এটা দোকান থেকে কেনা হয়েছে, এটা কেউ বলবে না, মনে হচ্ছে বাড়িতেই করা হয়েছে। এত সুন্দর এই কাজটা, ডিজাইনটা খুব সিম্পল অ্যান্ড সোবার। এইটা হচ্ছে নতুন চাদর পাতা হলো এই জামাই ষষ্ঠী উপলক্ষে, কত প্ল্যানিং। হ্যাঁ, হ্যালো, আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, যার জন্য বাবা মারা এসেছিল স্পেশালি জামাই ষষ্ঠীর জন্য। তো এখন আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেছে, কিন্তু দীপ নেই। দীপের থাকার কথা ছিল, কিন্তু ওর অফিসের খুবই আর্জেন্ট হয়ে গেছে, মানে দীপের যে বস সেই এখানে এসেছে, তো ওই জন্য ওকে বেরোতে হয়েছে। ও চলে আসবে বলেছে, তবে জানি না লাঞ্চ কতটা করতে পারবে, তবে ডিনারটা হবে। তো যাই হোক, আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তাতে কি, রান্নার কিন্তু কোনো কমতি থাকবে না। তো রান্না এখন হচ্ছে, এখন সবে আমের চাটনি হলো, এখন কচুর লতি হবে, তারপরে হবে হচ্ছে আর কি কি হবে মা, কচুর লতি হবে, কচুর শাক হবে, লতি হবে, চিংড়ি মাছ দিয়ে ইঁচড় হবে, তারপরে হচ্ছে সয়াবিনের কিমা হবে, 3 রকমের মাছ হবে, মাংস হবে, পোলাও হবে। আজকে প্রচুর আয়োজন, ভাজা হবে। তো এক এক করে সবটা তো সম্ভব নয় এভাবে দেখো না, তবে তোমাদের সাথে চেষ্টা করব তো মোটামুটিভাবে ব্লগটা মানে কি কি রান্না হচ্ছে না হচ্ছে সেগুলো শেয়ার করার, কারণ পুরো যদি রান্নার ব্লগটা দেখাতে যাই তাহলে 2টো ব্লগে এটা কমপ্লিট হবে না, কারণ অবশ্যই মানে 15 মিনিট বা 16 মিনিটে বা 20 মিনিটে তো পুরো রান্না করা সম্ভব না। অল্প অল্প করে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর বাবা ওই ঘরে জামা কাপড় আয়রন করছে, আর মায়ের পা ব্যথাটা এখন একটু, কি মা কেমন আছে এখন পাটা? একটু বেটার আছে, অনেকটাই কম বলছে, শুনতেই পাচ্ছ। তো মায়ের জন্য রান্না করছে, আমিও মাকে হেল্প করছি যতটা সম্ভব। তো মা বলছে আমি একটু করি, তো আর কথা বাড়াবো না, চলো এবার রান্না বান্না করে তোমাদের সাথেও শেয়ার করবো। এদিকে রান্না হচ্ছে কচু, আর এদিকে রান্না হচ্ছে লতি। কখন দেবে চিংড়ি মাছটা? এখানে ইঁচড়টা কাটবে, মানে আমরা পিস করিয়ে নিয়ে এসেছি না, দুটোই তো কাটবে, ওই যে ওখানে একটা, এটা এখন কাটবে না। আর এইটা হয়ে গেছে। আসলে দীপন চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো খায়, মা এটা নিয়ে এসেছে কচুটা, দিয়ে দাও। হ্যাঁ, এটা চিংড়ি মাছ দিয়ে এখন রান্না হচ্ছে কচুটা। কি মা, জামাইয়ের জন্য তো নিয়ে আসছে? হ্যাঁ, তুমি আমার জন্য কি এনেছো গো? জামাই লতি এনেছি। হ্যাঁ, ওই লতিটা আমার জন্য হচ্ছে, চিচিঙ্গা এনেছি। হ্যাঁ, তোর জন্য আমি কথা বলছি, মিষ্টি আলু এনেছি। হ্যাঁ, দুজনের জন্য এনেছি। এখানে এই চিংড়ি মাছটা ডিফ্রস্ট করতে দিয়েছি, এত মানে পুরো ইট হয়ে গেছে।
এটা দিয়ে আবার ইঁচড় রান্না হবে, ইঁচড় চিংড়ি হবে। আচ্ছা, এখানে সব এইভাবে বাটি করেই রাখা হয়েছে। এটা হচ্ছে চাটনি, আমের চাটনি বানানো হয়েছে। এটা হচ্ছে লতিটা হয়ে গেছে, আর এটা হচ্ছে বাঁধাকপিটা, আর এটা হচ্ছে কচুটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। আর এদিকে ইঁচড়টা কাটা হয়েছে, এখনো মাছ বাকি, এখনো অনেক রান্না বাকি এই যে। আর এই চিংড়ি মাছটা এরপরে কাটতে হবে। এখানে ইঁচড় রান্না হচ্ছে, মা আলুটা ভেজে নিচ্ছে, মাই বানাচ্ছে। আর এদিকে পেঁয়াজটা কিছুটা ঘষে মা মায়ের মতন আর কি রান্না করছে। কি চিংড়ি মাছ দিয়ে করবে তো মা? চিংড়ি মাছ দিয়ে। ওই যে সেদ্ধ করে রেখে দিয়েছে ইঁচড়টা, আর ওই যে চিংড়ি মাছ। এরপর আমার এখনো তো অনেক রান্না বাকি আছে। হ্যাঁ, এখনো 2-3 রকমের মাছ বাকি, মাংস বাকি, প্রচুর রান্না হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটা একটু হবে। এখনো ভাজা বাকি। আমাদের ইঁচড় চিংড়ি রেডি, এখন মাছ হবে, মাংস হবে। উফ, কি গন্ধ বেরোচ্ছে! কি মা টেস্ট করেছিল তো, কেমন হয়েছে? হেভি হয়েছে। এবার আমরা একটু লাঞ্চটা করে নিই, তারপরে বাকি রান্নাটা করা হবে, কারণ জামাই তো দুপুরবেলা খাবে না বলেছে। এখন দেখা যাক, যদি খায় তো খাবে, তাই না? বলেছে খাবে না, রাতে খাবে। যদি খায় তখন দেবো, যেটা রান্না হচ্ছে সেটা দিয়েই দেবো, বাকি রান্নাটা আবার করব, তারপরে দেবো। মায়ের স্নান টান করে আসলো, তারপর আমি চলে আসলাম রান্নাঘরে। মা বলল তুই একটু রান্না কর। স্বাভাবিক, এতগুলো রান্না তো একা মায়ের পক্ষে করা অসম্ভব, কারণ মায়ের শরীরটাও ভালো না। মায়ের অ্যাকচুয়ালি না হাঁটুতে একটু প্রবলেম হয়েছে, হঠাৎ করেই মায়ের ব্যথা স্টার্ট হয়েছে। তো ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার বলেছে সেরকম কিছুই না, মাসেল পেন, তো মেডিসিন আর 1 মাস একটু বেড রেস্ট থাকলেই ঠিক হয়ে যাবে। তাই চলে এসেছি। যদিও এতগুলো পদের রান্না হয়েছে না, সবটাই কিন্তু মাই করেছে, বাবা হেল্প করেছে, কিন্তু মেন রান্নাটা মা করেছে। আর আমি বেশি রান্না করিনি, আমি মাংস করেছিলাম, 2 রকমের মাছ করেছিলাম, আর এদিকে ইঁচড় চিংড়িটা আমিই বানিয়েছি, মা জাস্ট হালকা একটু করেছিল। বাকি ভাজা সব কিছুই মা করেছে। ও হ্যাঁ, কচুর শাকটা মাও খানিকটা করেছে, আমিও করেছি। আর বাকি রান্নাতে আমি একটুও মাকে হেল্প করতে পারিনি, মা নিজেই করেছে। আর আলু পোস্ত আর বাঁধাকপিটা সকালবেলায় করা হয়ে গেছিলো, মানে বাঁধাকপি দিয়ে লুচি খাওয়া হয়েছিল। তখন আমি শুয়েছিলাম, আমি আর উঠতে পারিনি অত সকালে, কারণ দ্বীপের তো বেরোতে হয়েছে, তোমাদেরকে আগেই বললাম। সেই জন্য ওই বাঁধাকপিটা করা হয়েছিল, বাঁধাকপি দিয়ে লুচি, সেটাই দুপুরবেলা আবার দিয়ে দেওয়া হয়েছিল, আর তার সাথে আলু পোস্ত। তো এই রান্নাগুলো মোটামুটি আমি একটু করেছি, মাও করেছে, কিন্তু ম্যাক্সিমাম রান্নাটাই মা করেছে। আর বাকি মাটন থেকে চিকেন থেকে মা বলেছে এগুলো তুই কর, আমার হাতে মা খাবে বলেছিল। যদিও জামাইয়ের জন্য রান্না হচ্ছিল, কিন্তু তাও মায়ের এটা আবদার ছিল। তাও আমি ভাবলাম মাকে তো রেস্ট দিতে বেশি পারিনি, তাই যতটুকু কাজ করে সম্ভব একটু চেষ্টা করি। তারপরে আমি মাটনের জন্য আলুটা ভেজে নিলাম, আর মাটনটা ডিফ্রস্ট করতে এতটা সময় লেগে গেছিলো, আর যদিও রান্না করতে একটু দেরি হয়ে গেছিলো, আমাদের এতগুলো রান্না ছিল। আর মাটনটার মধ্যে না আমি একটু গন্ধলেবু, আমাদের বাড়ির কাছে যে গন্ধলেবু বাবারা অনেকগুলো নিয়ে এসেছিলো, সেটার একটু খোসা আর একটু গন্ধলেবুর জুস দিয়েছি, তাহলে না মাটনে একটা সুন্দর ফ্লেভার আসে। এটা আমি প্রথমবার বানিয়েছিলাম, সত্যি মাটনটা ভালো হয়েছে, একটা অন্যরকম টেস্ট, একটা সুন্দর একটা স্মেল আসছে গন্ধলেবুর। তো ওটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এইদিকে আমি পমফ্রেট মাছ ভেজেছি, আর তার সাথে পাবদা মাছ। দীপ তো মাছ খুব একটা পছন্দ করে না, নালে আরও 2-3 রকমের পদ হতো। যাই হোক, এখানে মা ঠাকুরের জন্য এই ষষ্ঠী পুজোটা মা করেছে। বাড়িতে তো তোমার ভালো করে করতে পারে, এখানে তো সেটা ফ্ল্যাট সিস্টেম, সেভাবে হয় না। তো মা মায়ের মতন আর কি যতটা সম্ভব পুজো এইভাবেই করে, প্রত্যেক বছরই করে, এবারও করেছে। বলেছিলাম যে এতক্ষণ না খেয়ে থেকো না, কিন্তু মায়ের মন সেটা কি আর মানে? তো মা না খেয়ে পুজো টুজো দিয়ে তারপরে 3টের সময় খেয়েছে, ভাবো একবার। আর মাছ শুধু দ্বীপের জন্যই করেছিলাম, আর পাবদা মাছটা আমাদের সবার জন্য করেছিলাম। বাকি মাছ ছিল সেগুলো আর করা হয়নি, কারণ দ্বীপ একদম মাছ খেতে পছন্দ করে না, ও মাটনটাই বেশি ভালোবাসে। আর প্রত্যেক কটা রান্নাতেই চিংড়ি মাছটা দেওয়া ছিল, কারণ ওটা ওর প্রিয় ছিল। তো সেটাই আর কি চেষ্টা করেছি আর কি ওর পছন্দের খাবারগুলো রাখার। তাও এই 2টো মাছ করাতে ও আমাকে বলেছে এই মাছগুলো না করলেই হতো, কিন্তু কি করা যাবে, জামাই ষষ্ঠী বলে কথা, একটু তো বেশি রান্না হবেই। আর এইদিকে আমি মাছগুলো ভেজে নিয়েছি, সর্ষে দিয়ে পোস্ত দিয়ে আমি এই পমফ্রেট মাছ আর পাবদা মাছটা বানিয়েছিলাম।
আর একটু ধনেপাতা দিয়েছিলাম। দীপ যদিও বলেছিল ও ঝাল খাবে, কিন্তু সবই যদি পেঁয়াজ রসুনের হয়ে যায় টেস্ট তো একই রকম হয়ে যাবে, সেই জন্য আমি এটা একটু অন্যভাবে বানিয়েছিলাম, তবে খেতে ভালো হয়েছিল। ও সব রান্নায় অল্প অল্প করে খেয়েছে, পুরো রান্নাটা তো আর খাওয়া সম্ভব না, এতগুলো পদ সত্যি অসম্ভব। জাস্ট জামাই ষষ্ঠী একটু স্পেশাল দিন বলেই এতগুলো রান্না করার, না হলে কি আর এতগুলো রান্না হয় বলো তো। আর এইদিকে মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছিল, সেই মাছের মাথাটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, কারণ মা পুজো দিচ্ছিল। আর মাকে আমি বললাম তুমি খেয়ে নাও, কারণ মা তো কিছুই খায়নি সকাল থেকে, কারণ মা এদিকে রান্নাঘরে কাজ করে তারপরে স্নান করতে গিয়ে পুজো দিয়ে তারপরে মা এসে রান্নাঘরে এসেছে। তো ততক্ষণে আমার মোটামুটি রান্না হয়ে গেছিলো, মানে মাছের ঝোল হয়ে গেছিলো, মাংস ম্যারিনেট হয়ে গেছিলো, বাকি আরও যেসব টুকটাক ছিল সেগুলোও করেছি, সবটা হয়নি। ও চাটনিটাও আমি এর মাঝখানে বানিয়েছি, সব না ভিডিও নিতে পারিনি। এমনিতেই এই ভিডিওটা আমি দুটো পার্টে দেবো, এত বড় বড় ভিডিও হয়ে যাচ্ছে, তো সেগুলো আর নেওয়া হয়নি। আর মাছের ঝোলটাও বানিয়ে নিয়েছিলাম, কারণ পাবদা মাছটা না আমাদের এই সর্ষে পোস্ত দিয়ে বেশি ভালো লাগে। পমফ্রেটা নিজেদের জন্য বানাইনি, নেক্সট ডে বানাবো। এত খাবার মানে এত রান্না হয়ে যাবে, খাওয়াটা মুশকিল। আর রোজ ফ্রিজে রেখে খাবারটা খাওয়াও অতটা, টেস্টটা তো চেঞ্জ হয়ে যায় না, তাই জন্য চেষ্টা করেছি যতটা কম ফ্রিজে রাখা যায়। আর এদিকে একটু ধনে পাতা দিয়েছিলাম হালকা একটা ফ্লেভারের জন্য, এটা না দারুণ লেগেছিলো। এদিকে আর একটু কাঁচা সর্ষের তেলও দিয়েছিলাম, দিয়ে এদিকে আমি চলে গেছিলাম বাসনপত্রের জন্য, মানে সব নতুন বাসনের সেট। এরকম কতগুলো যে আমার আছে, এই খাটটা পুরোটা আমার শুধু বাসন, মানে সব কিছুই কিন্তু মা পাঠিয়েছে, মানে উত্তরপাড়ার মা, মানে আমার শাশুড়ি মা পাঠিয়েছেন। আর আমার মাও কিছুটা দিয়েছেন, কিন্তু ম্যাক্সিমামটাই আমার শাশুড়ি মা। উনি সমস্ত কিছু কাচের থেকে শুরু করে স্টিল থেকে শুরু করে মানে কোনো কিছু বাদ রাখিনি। তারপর আমি যে ট্যাপাওয়ারের যে জিনিসগুলো ইউজ করি সবগুলোই কিন্তু সবই মায়ের কেনা। তো এগুলোই আমি বার করছিলাম, কারণ মা বলে দিয়েছিল যে এগুলো ব্যবহার করবি নাহলে খারাপ হয়ে যাবে। সত্যি এত জিনিস কেনা, যদি ব্যবহার না করি খারাপ হয়ে গেলে তো কোনো মানেই হয় না, না। তো এদিকে মাছটা একেবারে আমি প্লেটে তুলে নিয়েছি, নিয়ে এদিকে আমি মাছের মাথা ভাজতে বসিয়ে দিয়েছি। অ্যান্ড তারপরে দেখো মা চলে এসেছে, এসেই মনে হয় যে দশভুজার মতন তাড়াতাড়ি করে কত তাড়াতাড়ি কাজ করে নেয়। আমি একটু মাকে হেল্প করছিলাম, আসলে মায়ের পাটা একটু ব্যথা ছিল, অতক্ষণ দাঁড়িয়ে থাকা না মার পক্ষে সম্ভব হচ্ছে না। তাও ভালো, আমি বলবো এখানে এসে মায়ের শরীরটা খারাপ করেছে, আমি এখানে দেখতে পারবো। কলকাতায় হলে না একটু টেনশন হতো, কারণ দেখো এটা তো ঠিক, আমি চাইলেই তো কলকাতায় যখন তখন যেতে পারবো না, আমাকেও সময় নিয়ে যেতে হবে, নিজেরও কাজ থাকে, এখন আবার অফিসে যেতে হচ্ছে, তো সব মিলিয়ে একটু ঝামেলার মধ্যেই পড়তাম। যাই হোক, এবার মা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি। আর এদিকে ডালটা মুগ ডালটা না আগের থেকেই মা সেদ্ধ করে রেখে দিয়েছিল। তো এইদিকে আমার ডালও হয়ে গেছে, আমি একটু ঘি দিচ্ছি। আর মা বলছে এত ঘি দিস না, কি বলো তো, ডালে একটু বেশি ঘি না দিলে কি ভালো লাগে। তো এটাই করে তারপরে আমি আবার দীপের জন্য বেশি করে ডালটা তুলে রাখলাম। ও আবার এই মাছের মাথা দিয়ে ডালটা খেতে না খুব। তারপর তাড়াতাড়ি করে মাটনটাও বসিয়ে দিলাম, কারণ মাটন হতে তো অনেকটা সময় লাগে। আমি এটা রাতের জন্যই বসিয়েছিলাম, তবে প্রেশার কুকারটা ছোট হয়ে গেছে পরে আমি বুঝতে পেরেছি, কারণ মাটনটা একটু বেশি ছিল। কিন্তু মাটনটা আমি যেহেতু গন্ধলেবু দিয়ে মেখে রেখেছিলাম না, বিশ্বাস করো ওটার জন্য না মাটনটা দারুণ খেতে হয়েছে, মানে একটা সুন্দর স্মেল এসছে। অনেক সময় মাটনে যদি স্মেল থাকে আমি না মাটনটা খেতে পারি না, তো সেই জন্য আমি বেশি করে লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিই, তা গন্ধলেবু বলে স্মেলটা আরও ভালো এসেছে। তো একটা ব্লগে তো পুরো কিছু শেয়ার করা যায় না, তো নেক্সট ব্লগে আমি বাকিটা শেয়ার করব, যে দীপের জন্য কী কী ফাইনালি রান্না হলো, কী কী খেতে দিলাম, আরও অনেক কিছু শেয়ার করব নেক্সট ব্লগটা। আজ তবে চলি, তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা। আর এরপরেই আমি দুপুরের মানে লাঞ্চের কি মেনু ছিল, তার সাথে রাতের কি ডিনার ছিল, সবটাই কিন্তু এর পরবর্তী ব্লগটাই শেয়ার করব। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও।